ছবি মুক্তির দিনে শেষ করলেন শুটিং। তাকে সিনেমা নামার প্রস্তাব দেন প্রমথেশ বড়ুয়া। হীরক রাজার দেশে ছবিতে তাকেই চান সত্যজিৎ রায়। তিনি নায়ক গায়ক রবীন মজুমদার। লিখছেন কলমে অভিক চট্টোপাধ্যায়। আমি এটি সমাজ মাধ্যম তথা ফেসবুক থেকে সংগ্রহ করেছি, তাই দুজনকেই একই সঙ্গে অর্থাৎ ফেসবুক এবং অভিক বাবুকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং শ্রদ্ধা। এই লেখার সম্পূর্ণ ক্রেডিট অভিক বাবুর, শ্রী স্যার মিস্টার অভিক চট্টোপাধ্যায়ের। আমি শুধু প্রতিবেদনটি পাঠক মাত্র। সালটা 1940। সেবারে স্কটিশ চার্চে কলেজ সোশ্যালের ভার সদ্য পাশ করা ছাত্রদের ওপর। তাদেরই একজনের মাথায় খেলল যদি প্রমথেশ বড়ুয়াকে নিয়ে আসা যায়। বন্ধুরা হেসেই অস্থির। চলচ্চিত্র তারকা ধরাছোঁয়ার বাইরে থাকা রাজকুমার আসবেন সোশ্যালে। ছেলেটাও নাছোড়বান্দা। 100 টাকা বাজি ধরল বন্ধুদের সঙ্গে। পরদিন সকালে বড়ুয়া সাহেবের বাড়ি গিয়ে এমন ধরে বসল, তিনি রাজি হলেন শেষ পর্যন্ত, কিন্তু বললেন তিনি থাকবেন মাত্র 10 মিনিট। তাই সই। নির্দিষ্ট দিনে এলেন প্রমথেশ বাবু। বললেন আমি সামনের সারিতেই বসব। বসলেন। ছেলেটা সেদিন মঞ্চে হারমোনিয়াম বাজিয়ে গেয়েছিলেন সাওন রাতে যদি। মঞ্চ থেকে নামতেই তাকে ডেকে প্রমথেশ বাবু বললেন, বেশ ভালো গান গেয়েছ তুমি, গলাটি তোমার ভারী মিষ্টি। তুমি একবার কাল সকালে আমার বাড়িতে এসো, তোমার সঙ্গে দরকার আছে। পরদিন হাজির হতেই প্রমথেশ বাবু ছেলেটিকে অফার দিলেন চলচ্চিত্রে অভিনয়ের। বললেন ঠিক সময় খবর যাবে। কলেজ জীবন শেষ হলো। যেখান থেকে কলকাতায় আসা, সেই কাটিহারে ফিরে গিয়েই আশায় আশায় প্রতীক্ষা। অবশেষে একদিন ডাক এলো কলকাতায় এসে যোগাযোগ করার। আশা মাত্র খবর প্রমথেশ বড়ুয়ার আগামী ছবিতে সেদিনের সেই ছেলেটি নায়ক গায়ক হতে যাচ্ছেন। এবছর জন্ম শতবর্ষে পা রাখা রবীন মজুমদারের শিল্পী জীবনের আরম্ভটা এমনই চমকপ্রদ। সিনেমার খাতিরে তার পিতৃদত্ত নাম রবীন্দ্রনাথ কেটে ছেটে বাদ করে রবীন দিয়েছিলেন বড়ুয়া সাহেব। 1911 সালের ডিসেম্বরের হুগলির চোপা গ্রামে জন্ম রবীন মজুমদারের। বাবা অমূল্য কুমারের চাকরির সুবাদে ছোট থেকেই তার বেড়ে ওঠা কাটিহারে। শুরু থেকেই সঙ্গে ছিল গান। বাবা 13 বছর বয়সে উত্তরবঙ্গ রাজশাহী ডিভিশন মিউজিক প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। বাবা কিনে দিলেন একটা হারমোনিয়াম। পণ্ডিত বীরেন নিয়োগীর কাছে গানের তালিমও শুরু হলো। এদিকে জোর কদমে চলছে পড়াশোনা। 3টে বিষয়ে লেটার মার্কস নিয়ে ম্যাট্রিক পাশ করে কলকাতায় স্কটিশ চার্চ কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হলেন। 7ই সেপ্টেম্বর 1940 মুক্তি পেয়েছিল সাপ মুক্তি। সেই নিয়েও চমক। মুক্তির আগের দিনে গোটা ছবিটা দেখার সময় পরিচালক বড়ুয়া সাহেবের মনে হলো 5 নম্বর রিলের একটা দৃশ্যে কিছু ত্রুটি থেকে গেছে, নতুন করে তুলতে হবে। পরের দিন সকাল 8টার মধ্যে সবাইকে স্টুডিওতে আসতে বললেন। সকলেই হতবাক। সেদিনই তো উত্তরা সিনেমায় ছবিটি মুক্তি পাবে। রবীনবাবু বলেই ফেললেন, সে কি কালই তো ছবি রিলিজ? বড়ুয়া সাহেবের গম্ভীর উত্তর, সেটা আমার ভাববার কথা, তোমার নয়। জাস্ট অ্যাট 8। পরের দিন দৃশ্যটি তোলা হলো। এরপর তা গেল ডেভেলপে। অবশেষে এডিটিং করে যখন প্রিন্ট হচ্ছে ততক্ষণে উত্তরায় সাপ মুক্তি শুরু হয়ে গিয়েছে। সেখানে ছবি পাঠানো হয়েছিল 5 নম্বর রিল বাদ দিয়েই। ফাইনাল প্রিন্ট রেডি হওয়ার পর গাড়িতে রবীন মজুমদারকে তুলে হলের দিকে ছুটলেন প্রমথেশ বড়ুয়া। যখন পৌঁছলেন পর্দায় তখন 4 নম্বর রিলের মাঝামাঝি অংশ চলছে। নতুন 5 নম্বর রিল ঢুকে গেল যথাস্থানে। প্রথম ছবিতেই নবীন নায়ক গায়ককে বরণ করে নিলেন দর্শক। যেমন সৌম্যকান্তির চেহারা, তেমনি সাবলীল অভিনয়, সেই সঙ্গে মধুর কণ্ঠে গান। অনুপম ঘটকের সুরে, রবীনের কণ্ঠে বাংলার বধূ সহশিল্পী সুপ্রভা ঘোষ, শৈলদেবী। এই ধরনের ধুলির তলে বনে নয় মনে রঙের আগুন, সহশিল্পী শৈলদেবী। গানগুলো শুরুতেই হিট হলো। উত্তাল 40-এর দশকে এভাবেই উত্থান রোম্যান্টিক চিত্রতারকা রবীন মজুমদারের। অবশ্য সাপ মুক্তির গানের আগেই 1939 সালে মেগাফোন রেকর্ডে রবীন মজুমদার প্রথমবার গেয়েছিলেন নন ফিল্ম গান আজিয়ে বিদায় ক্ষণে আর ওগো অনেক দিনের কথা। এম সুলতানের কথায় ভবানীচরণ দাসের সুরে। উদ্যোগটা ছিল সঙ্গীতাচার্য বিশ্বদেব চট্টোপাধ্যায়ের। তার কাছেই তখন গান শিখছিলেন রবীনবাবু। তবে সাপ মুক্তি তাকে প্রথম এনেছিল সর্বসমক্ষে। পাদপ্রদীপের আলোয়
প্রমথেশ বড়ুয়াকে তাই চিরকাল তার শিল্প গুরু মানতেন রবীনবাবু। সুরকার কমল দাশগুপ্ত রবীন মজুমদার সংযোগও এক উজ্জ্বল ইতিহাস। প্রেমেন্দ্র মিত্রের কথায় যোগাযোগ 1943 ছবিতে, নাবিক আমার, এই জীবনের যত মধুর ভুলগুলি, নন্দিতা 1944 ছবিতে, প্রণব রায়ের কথায় তুমি এসেছিলে জীবনে আমার, আরো বহু গানের কথাই বলা যায়। 1942 সালে কমলেরই সুরে প্রণব রায়ের কথায় গড়মিল ছবিতে নায়ক হয়ে গাওয়া এই কি গো শেষ দান, আবার ওই বছরেই রবীনবাবুর কণ্ঠে রেকর্ডে শোনা গেল নন ফিল্ম আধুনিক গান আমার আধার ঘরের প্রদীপ, কথা হীরেন বসু, সুর রবীন চট্টোপাধ্যায়। শিল্পীর কালজয়ী হয়ে ওঠার ক্ষেত্রে দুটো গানেরই অসীম অবদান। 1949 সালের 5ই নভেম্বর মুক্তি পেল দেবকী কুমার বসু পরিচালিত কবি। মূল কাহিনীকার তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন এই ছবির গীতিকার। রবীন মজুমদার নিতাই কবিয়াল সঙ্গে ঠাকুরজি ও বসনের চরিত্রে যথাক্রমে অনুভা গুপ্তা ও নীলিমা দাস। পুরো ছবি জুড়েই ভালোবাসার আবেদনে ভরা সুরময় উপস্থাপনা, অভিনয় ও গানে মাতিয়ে দিলেন রবীনবাবু। অনিল বাগচির সুরে কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে, ও আমার মনের মানুষ গো, বা ও হায় রূপের ছটা গানগুলিতে রবীনবাবুর কণ্ঠ সোনার ফসল। তবে এই ছবির অন্য একটি গান প্রসঙ্গে দূরদর্শন সাক্ষাৎকারে একটি ঘটনার কথা বলেছিলেন রবীনবাবু। একদিন কবি ছবির শুটিং শেষে রবীনবাবু গুনগুন করে একটা গান গাইতে গাইতে দেবকী বসুকে বললেন, এখন যদি রেকর্ডিং হতো তাহলে এ গান তিনি প্রাণ দিয়ে গাইতে পারতেন। শুনে ওই রাতেই সুরকার অনিল বাগচি ও অন্যান্য যন্ত্রশিল্পীদের আনিয়ে সব ব্যবস্থা করে ফেলেন পরিচালক। রেকর্ডিংও হলো এই খেদ মোর মনে। শিল্পীর মনের টান ও কণ্ঠ একাকার হলে কি হয়, তার সাক্ষ্য এই গান। বাংলা ছবির জগতে যে সমস্ত নায়ক গায়ক এসেছেন তাদের মধ্যে রবীন মজুমদার একটু ব্যতিক্রম। বাকি অসামান্য শিল্পীরা পরবর্তীকালে হয় অভিনেতা হয় না গায়ক হিসেবেই মূলত আসন পেতেছেন দর্শক মনে। কিন্তু রবীনবাবু বরাবর দুটি সত্তাকেই সমান গুরুত্ব দিয়ে গেছেন। বহু বাংলা ছবিতে তিনি নায়ক গায়ক, আবার মন্দির 1947 ছবিতে শুধুই নেপথ্য শিল্পী, হিন্দিতেও তাই। অ্যারাবিয়ান নাইটস 1946, দুখিয়ারি 1948 ছবিতে অভিনয় সহ গান, আবার হসপিটাল 1943, রানী 1943, বিন্দিয়া 1946 ছবিতে গাইছেন নেপথ্যে। কেরিয়ারের শেষ দিকে শুধু অভিনয়, মঞ্চাভিনয়ও করেছেন। 1952 সালে সেই তিমিরে নাটক থেকে 1982 সালের প্রজাপতি পর্যন্ত, সেখানেও সব ক্ষেত্রে গান নয়। এর মধ্যে 1957 সালে মঞ্চেও কবি, নাটকে নিতাই কবিয়াল হয়েছেন, অবশ্যই গান সহ। এমনকি অরুণ কুমার সরকারের পরিচালনায় গ্রিন অ্যামেচার গ্রুপের হয়ে অনেক নাটকে অপেশাদার মঞ্চে অভিনয় করেছেন নির্দ্বিধায়। পাশাপাশি রেকর্ডে গেয়েছেন নন ফিল্ম আধুনিক গান, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রগীতি। সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছেন গায়কীও। 1960 সালে গাওয়া এই যে এলাম শঙ্খ নদীর তীরে ও নানা রঙের দিনগুলির মতো গানগুলো শুনলে বোঝা যায় তা। 1950-এর দশকের গোড়ার দিকে বেশ অসুস্থ হয়ে পড়া রবীন মজুমদারকে দীর্ঘদিন নিজের কাছে রেখে উপযুক্ত চিকিৎসা ও সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ করে তুলেছিলেন অনুজ প্রতিম সুরকার নচিকেতা ঘোষ। 1976 সালে নচিকেতা ঘোষের অকাল প্রয়াণের পর উল্টোরথ পত্রিকায় সেপ্টেম্বর-অক্টোবর 1976 সে কথা কৃতজ্ঞ চিত্তে জানিয়েছিলেন রবীনবাবু স্বয়ং। নচিকেতা তাকে বলতেন, আমি তোমাকে আবার সুস্থ করে ইন্ডাস্ট্রির সামনে দাঁড় করাবো, এ আমার প্রতিজ্ঞা। সত্যি সম্ভব করেছিলেন তা। রবীন মজুমদার সুস্থ হয়ে ফিরে এসেছিলেন। শেষের দিকে তার গানের গলা স্তব্ধ হয়ে গেলেও প্রয়াণের বছর 28 ডিসেম্বর 1983 সে বছর অবধি তিনি কিন্তু অভিনয় করে গিয়েছিলেন। তার শেষ ছবি উৎসর্গ মুক্তি পায় সেই বছরই। 70 দশকের শেষে শেখর চট্টোপাধ্যায়ের পরিচালনায় দূরদর্শন নাটক আচার্যতে মুখ্য ভূমিকায় রবীনবাবুর অসামান্য অভিনয় দেখে হীরক রাজার দেশে 1980 ছবিতে চরণ দাস চরিত্রে তাকে নির্বাচিত করেন স্বয়ং সত্যজিৎ রায়। চরিত্রটির মুখ্যে একটি গান ছিল। সত্যজিৎ রায় প্রথমে রবীনবাবুকে জিজ্ঞেস করেছিলেন তিনি নিজেই গানটি গাইবেন কিনা। উত্তরে তিনি বললেন অনেকদিন প্রফেশনালি গান গাওয়া ছেড়ে দিয়েছেন। তখন সত্যজিৎ বাবু তাকে জিজ্ঞাসা করেন যদি তার শিল্পে অমর পাল গানটি গান তবে তার আপত্তি আছে কিনা। রবীন মজুমদার শান্ত জবাব দিলেন, বললেন না না, আমি লিপ দেব, উনি গান, আমার বিন্দুমাত্র আপত্তি নেই। অতঃপর এককালের বরেণ্য কণ্ঠশিল্পীর ঠোঁটে রূপ পেল অমর পালের গাওয়া অসামান্য সেই গান
কতই রঙ্গ দেখি দুনিয়ায়। কলকাতা দূরদর্শনের শুরুর সময় রবীন মজুমদারের একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হয়েছিল। সঙ্গে ছিলেন তার ছোট বোন প্রখ্যাত বাচিক শিল্পী গৌরী ঘোষ। দাড়ি গোঁফ ভরা মুখ, শীর্ণকায় রবীন মজুমদার একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন। মাঝে মাঝেই খেই ধরিয়ে দিচ্ছেন বোন। গাইতে পারছেন না, রেকর্ডে বাজানো হচ্ছে সেই সব চিরসবুজ গান। শিল্পী স্তব্ধ হয়ে শুনছেন, যেন ছুঁতে চাইছেন তার অতীতকে। টিভির পর্দায় তার মুখটা যখন ক্লোজ আপে ধরা হচ্ছে, মনে হচ্ছিল তার দু চোখ যেন বলতে চাইছে, ভালোবেসে মিটিল না আশ, কুলাল না এ জীবনে, জীবন এত ছোট কেনে, এই খেদ মোর মনে। লেখাটি আনন্দবাজার পত্রিকাতেও প্রকাশ পেয়েছিল। নমস্কার।